তো তাও বেসিক দু একটা কথা একটু বলে দিই। ধরো fx একটা ফাংশন আছে, fx একটা ফাংশন যেটা কিনা একটা কন্টিনিউয়াস ফাংশন, একটা কন্টিনিউয়াস ফাংশন আর ডিফাইন, কোথায় ডিফাইন করেছে, ধরো a থেকে b এই ক্লোজড ইন্টারভালে এই ফাংশনটা ডিফাইন আর কন্টিনিউয়াস ফাংশন। আর তুমি এটা ধরে নাও যে fx যে সমস্ত ভ্যালুগুলো নেবে আর কি সেগুলো সব নন নেগেটিভ মানে পজিটিভ, স্পষ্ট কথা পজিটিভ। তাহলে তাহলে আমি গ্রাফটা একটু আঁকি, দেখো ধরো এই হচ্ছে গ্রাফটা, এই ধরো গ্রাফটা, এই এটা ধরো f ইকুয়াল টু fx, সরি y ইকুয়াল টু fx এই ফাংশনটা, আর a থেকে b ইন্টারভালের মধ্যে সেটা ডিফাইন। তাহলে আমি যদি বলি ইন্টিগ্রেশন a টু b fx dx, এটা মানেটা কি হবে, এটা মানেটা বোঝো ভালো করে। এই ফাংশনটা কি হয়েছে x অ্যাক্সিস এর উপরে আছে, কেন উপরে আছে বললাম, আমি ধরে নিয়েছি যে fx যে ভ্যালুগুলো গ্রহণ করছে বা যে ভ্যালুগুলো নিচ্ছে সেগুলো সব পজিটিভ ভ্যালু, তার মানে x অ্যাক্সিস এর উপরে থাকবে। আর কি কি থাকছে দেখো, a টু b মানে কি, এটা হচ্ছে লোয়ার লিমিট, বিটা হচ্ছে আপার লিমিট, তার মানে এটা ধরে নাও x ইকুয়াল টু a অর্ডিনেট আর এটা ধরে নাও x ইকুয়াল টু b অর্ডিনেট। তার মানে এই যে এই ইন্টিগ্রেশন অফ a টু b fx dx এটা মানে কি, তুমি নাম দাও p q r s, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছো, এই যে এরিয়াটা, এই এরিয়াটাই হচ্ছে এই ইন্টিগ্রেশনের মিন। ডেফিনিট ইন্টিগ্রেশন মানে a টু b fx dx মানে হচ্ছে এই যে ওই কার্ভটা x ইকুয়াল টু b অর্ডিনেট এবং x অ্যাক্সিস এই দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রফলটা, এই দ্বারা যে বাউন্ডেড রিজিয়নটা, সেই রিজিয়নটার এরিয়া বার করাই হচ্ছে আমার মেইন কাজ হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। একদম বেসিক কনসেপ্ট ডেফিনিট ইন্টিগ্রেশন, এটা হচ্ছে একদম বেসিক কাজ, কি বার করা, ক্ষেত্রফল বার করা। ঠিক আছে, এবার দেখো আমাদের ফার্স্ট যে প্রিন্সিপালটা আছে ডেফিনিট ইন্টিগ্রেশন, আমরা জানো লিমিট সাম, মনে আছে ডেফিনিট ইন্টিগ্রেশন অ্যাজ এ লিমিট অফ সাম। দেখো তার দুটো ফর্মুলা ছিল, একদম বেসিক বেসিক, দেখো ক্লাস 12 এর কথা বলছি আমি। দেখো একটা ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন a টু b fx dx, এটা যদি লিমিট সামে লিখতাম তাহলে কিভাবে আসতো ভেবে দেখো, লিমিট মনে আছে কারণ h টেন্ডস টু 0 h summation r is equal to 1 to n f of a plus rh, মনে পড়ছে ফর্মুলাটা, লিমিট সাম ডেফিনেশন দিয়ে বলতাম, সেই বাংলায় বলতাম আমরা প্রাথমিক তত্ত্ব, প্রথম সূত্র, এটা ফার্স্ট প্রিন্সিপাল। এটা মানে যদি ইন্টিগ্রেশন a টু b fx dx থাকে এটাকে লিমিট সাম দিয়ে বলা হয় লিমিট h টেন্ডস টু 0 h r equal to 1 to n f of a plus rh, যেখানে nh equal to b minus a। এবার এই ফর্মুলাটা অনেকের রচনা লাগতেই পারে, আমি আরেকটু চেনার চেষ্টা করছি। দেখো এটা আরেকভাবে লেখা ছিল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n summation r is equal to 1 to n f of a plus rh, বুঝতে পারছো? দেখো n টেন্ডস টু ইনফিনিটি মানে যা হবে তাহলে 1 by n টেন্ডস টু তো 0ই হয়ে যাবে, তার মানে n টেন্ডস টু ইনফিনিটি মানে তো h টেন্ডস টু 0, ঠিক আছে, h টেন্ডস টু 0, এই h এর জায়গায় এটা 1 by n, মানে দুটোই প্রযোজ্য, দুটোই প্রযোজ্য, বুঝতে পারছো হিসাবটা? মানে nh ইকুয়াল টু 1, স্পষ্ট কথা nh ইকুয়াল টু 1, তার মানে n টেন্ডস টু যদি ইনফিনিটি হয় h টেন্ডস টু 0 হবে, বুঝতেই পারছো? তাহলে এই হচ্ছে আমাদের ফরম্যাট ছিল। আর nh ইজ ইকুয়াল টু এখানে হবে b মাইনাস a, nh ইজ ইকুয়াল টু মনে রাখবা b মাইনাস a, আপার লিমিট ও মুছে দিচ্ছি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা ছিল লিমিট সাম প্রপার্টি, লিমিট সাম। এবার এটা দিয়েও দেখো আমরা কিছু অঙ্ক শিখেছিলাম এটা দিয়ে, তো আমি কি করব, ফার্স্টে বেসিক একটা দুটো করে এই প্রপার্টির অঙ্ক করে দিচ্ছি, তারপরে মেন যে ইন্টিগ্রেশনের ডেফিনিট ইন্টিগ্রেশনের যে প্রপার্টি গুলো ছিল ওইগুলো দিয়েই তো মেন অঙ্ক ছিল। মনে করে দেখো প্রপার্টিজ ছিল আমাদের 7-8টা ক্লাস 11-এ, ওই প্রপার্টিজ গুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা ভালো করে অঙ্কগুলো শিখবো। এগুলো দিয়ে আমি দু একটা অঙ্ক একটু বুঝিয়ে দিচ্ছি, যে এই যে ফার্স্ট প্রিন্সিপালটা যে করলাম আমরা, এই ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে একটা অঙ্ক আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি না হয় ওই প্রপার্টিতে যাচ্ছি। দেখো 1 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছি a টু b e টু দি পাওয়ার x dx, একদম বেসিক অঙ্ক দিয়ে রেখেছি 12 এ, প্রথম দু একটা অঙ্ক বেসিকই আছে, একদম বেসিক অঙ্ক। তো এটাকে আমরা লিমিট সাম দিয়ে করব। লিমিট সামের ফর্মুলা তো আমরা সবাই জানো, একটু আগে লিখে দিলাম তোমাদের। তো এটাকে দেখো আমরা কি দরকার, f of a plus rh দরকার। তাহলে আমি ফার্স্টে fx is equal to দেখি কি আছে, e টু দি পাওয়ার x আছে, তাহলে f of a plus rh, এটা মানে কত হবে, e টু দি পাওয়ার a plus rh হবে না, তুমি x এর জায়গায় a plus rh বসিয়ে দাও, a টু দি পাওয়ার rh হয়ে গেল। এবার বুঝো ইন্টিগ্রেশন লিখলাম a টু b e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু, দেখো লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r is equal to 1 to n, এরপর কি বলেছিলাম f of a plus rh, তো এটা মানে তো এটা বসিয়ে দাও এখানে e টু দি পাওয়ার a plus rh। এবার দেখো লিমিটটা কার উপরে আছে, r is equal to 1 থেকে n পর্যন্ত আছে, এই যে সামেশনটা, সরি সামেশনটা r equal to 1 থেকে n পর্যন্ত আছে, তার r এর ভ্যালু আমরা এখান থেকে 1 থেকে শুরু করব বসানো, 1 থেকে n পর্যন্ত বসিয়ে দেব, ঠিক আছে? তাহলে অঙ্কটা ঠিক আছে। দেখো এবার তোমাদের একটা কথা বলি,
ফর্মুলাটা আরেক ভাবেও ছিল, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, একটু বলে দিই কথায় কথা যখন উঠলো। এখানে দেখো 1 থেকে n পর্যন্ত মানে কতগুলো টার্ম নেওয়া আছে, দেখো n সংখ্যক টার্ম নেওয়া আছে। 1 থেকে n মানে তো n সংখ্যক। তোমরা চাইলে এটাকে ভালো করে বুঝবা কথাটা, তোমরা চাইলে এটাকে 0 to n - 1 দিয়েও কিন্তু করতে পারো। মনে করে দেখো 0 to n - 1 মানেও কিন্তু সেই n সংখ্যক টার্মই হচ্ছে। ভেবে দেখো 1 থেকে n আর 0 থেকে n - 1 ব্যাপার দুটো কিন্তু সেম, টোটাল n সংখ্যক টার্মই হচ্ছে। কাজেই তোমরা এখানে r = 0 to n - 1 দিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এবার আমরা শুরু করি। দেখো লিমিট h টেন্ডস টু 0 h। আচ্ছা বলো r এর জায়গায় যদি 1 বসে কত দাঁড়াচ্ছে? e টু দি পাওয়ার a প্লাস h, তারপরেরটা a প্লাস 2h প্লাস e টু দি পাওয়ার a প্লাস nh। ঠিক আছে না? বসিয়ে দিলাম a থেকে, দেখো এই যে 1 2 3 4 ডট ডট করে n পর্যন্ত বসিয়ে দিলাম। এবার ভালো করে বোঝো, দেখো প্রতিটা পার্ট থেকে e টু দি পাওয়ার a কমন আছে। দেখো e টু দি পাওয়ার a, e টু দি পাওয়ার a, e টু দি পাওয়ার a, দেখো পাওয়ারে যোগ আছে মানে কি পাশের নিচে তো গুণ আছে। সো ইন্ডিসেস, লস অফ ইন্ডিসেস। তাহলে e টু দি পাওয়ার এটাকে আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে থাকলো কত অঙ্ক? দেখো লিমিট h টেন্ডস, একটা কথা মনে রাখবা, দেখো লিমিট তো আছে h এর উপরে, তার মানে এ তো কনস্ট্যান্ট হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, তাই লিমিটের বাইরে চলে আসলো h। তাহলে কি দাঁড়ালো? e টু দি পাওয়ার h, e টু দি পাওয়ার 2h প্লাস ডট 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 প্লাস e টু দি পাওয়ার nh। বোঝাতে পারলাম এটুকু? ঠান্ডা মাথায় বোঝো। দেখো তো আবার এই যে সামেশনটা দেখতে পাচ্ছ, এটা একটা দেখো কি আছে, এটা জিপি আছে, দেখো জিওমেট্রিক প্রোগ্রেশন। কেন? দেখো e টু দি পাওয়ার h, তার সাথে e টু দি পাওয়ার h গুণ হচ্ছে, 2h হয়ে গেল, তারপরে তার সাথে আবার e টু দি পাওয়ার h গুণ হচ্ছে। তার মানে কি? দেখো ফার্স্ট টার্ম হচ্ছে এখানে e টু দি পাওয়ার h, আর জিপির ক্ষেত্রে কি বলতাম? কমন রেশিও। কমন রেশিও মনে আছে? কমন রেশিও কি করে বের করতাম? সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম। তার মানে e টু দি পাওয়ার h ও কমন রেশিও, e টু দি পাওয়ার h ও ফার্স্ট টার্ম। তাহলে মনে আছে ফর্মুলাটা কি ছিল? rn - 1/r1। यस, তাহলে ফর্মুলা কি ছিল? ভালো করে শোনো, h টেন্ডস টু 0 h। ফর্মুলা ছিল a ইনটু, দেখো সামেশনের ফর্মুলাটা ছিল জিপির কি? a ইনটু r টু দি পাওয়ার n - 1 বাই r - 1। a মানে হচ্ছে ফার্স্ট টার্ম ছিল, আর r মানে কি ছিল? কমন রেশিও। দেখো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে বলা হতো কমন ডিফারেন্স, আর জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে কি বলা হতো? কমন রেশিও। এটা একটু মাথায় রেখো। তাহলে ফর্মুলা কি ছিল? a ইনটু, a মানে কত? a মানে কি টু দি পাওয়ার h ইনটু r টু দি পাওয়ার, r মানেও তো সেই টু দি পাওয়ার h, r টু দি পাওয়ার n - 1 বাই r - 1। আমি কি বোঝাতে পারলাম এটুকু? এ দেখো a ইনটু r টু দি পাওয়ার n - 1 বাই r - 1। এটাই তো জিওমেট্রিক প্রোগ্রেশনের সামেশনের ফর্মুলা ছিল। ওকে, এবার ঠান্ডা মাথায় লাস্ট লাইনটা দেখো। লাস্ট লাইন তো এখানে আর লাস্ট লাইনই করব, তারপর মুছে করব। দেখো আচ্ছা, এই এইচটা উপরে আছে তো, এই এইচটাকে ধরে আমি এর নিচে নিয়ে চলে যাচ্ছি, এই এইচটাকে ধরে এই নিচে নিয়ে চলে যাচ্ছি। এবার কেন যাচ্ছে তোমরা বুঝতে পারবে এখন। দেখো e টু দি পাওয়ার h একদমই তাই, e টু দি পাওয়ার nh - 1 বাই লিমিট করে ডিস্ট্রিবিউট করে দিলাম h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h - 1 বাই h। বুঝতে পেরেছো? এই যে দেখো এইচটা উপরে ছিল তো, সেটাকে ধরে নিচে, তার নিচে নিয়ে চলে গেলাম। এবার কেন নিয়ে গেলাম আশা করি বুঝতে পারছো। এই যে যেই নিচে যেটুকু আছে এটার ভ্যালু দেখো 1। দেখো লিমিটে শিখিয়েছিলাম লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x - 1 বাই x = 1 হয়। তার মানে এটার ভ্যালু কত আমাদের? 1 হয়ে গেল। তাহলে এটার ভ্যালু যদি 1 হয়ে যায়, আমি দেখো এইখানটায় করছি, দেখো কি দাঁড়ালো? e টু দি পাওয়ার a দাঁড়ালো, লিমিট h টেন্ডস টু 0 আছে, e টু দি পাওয়ার h পড়ে আছে ফার্স্ট ব্র্যাকেট, এই দেখো nh আছে। nh মানে আমি কি বলেছিলাম? b - a বলেছিলাম না? b - a তো আছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে nh এর জায়গায় কত বসাতে পারবো? এখন আমরা এই যে nh এর জায়গায় b - a, তাহলে বসিয়ে দাও এখানে e টু দি পাওয়ার b - a -1 বাই, নিচেরটা মানে তো 1 হয়ে গেছে, নিচেরটা মানে 1 হয়ে গেছে। এবার বোঝো, দেখো নিচে নন জিরো চলে আসছে, যাই হোক তাহলে লিমিটের ভ্যালু এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে e টু দি পাওয়ার 0 মানে কত হবে? 1 হবে স্বাভাবিকভাবে। তাহলে রইল কত? e টু দি পাওয়ার a, এটা লিখলাম না, e টু দি পাওয়ার b - a -1। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারলে আনসারটা? একদম বেসিক, একদম। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন r ইজ ইকুয়াল টু 1 টু n f অফ r বাই n। মানে যদি লিমিট আকারে কোনো অঙ্ক থাকে, f অফ r বাই n আকারে যদি কোনো অঙ্ককে তুমি আনতে পারো, ধর একটা বড় লিমিট আকারে আছে, সেই লিমিটটাকে তুমি সামেশন অফ r ইকুয়াল টু 1 f অফ r বাই n আকারে আনতে পারলে, আমি একটা অঙ্ক করে দেখাবো, তাহলে এটার সূত্র কি হয় বলো তো? 0 টু 1 fx dx। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কথা। মানে r বাই n এর জায়গায় x বসে যায়, যেখানে যেখানে r বাই n থাকবে সেখানে সেখানে x বসবে।
এবার এই অঙ্কটার একটা জেনারেল মানে এই যে ফর্মুলাটা না এর একটা জেনারেল আছে, জেনারেল দেখো কি বিষয়টা। জেনারেলি এটা বলা হয় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n r is equal to 1 to। দেখো অনেকেরই একটা সমস্যা হয় যে এখানে কি সব সময় 0 to 1 ই থাকবে, এটা তো একটা প্রশ্ন। এখানে কি সব সময় 0 to 1 থাকবে? নাই থাকতে পারে। দেখো ধরো r equal to 1 to k into n আছে, k into n আছে, f of r by n আছে, তার মানে এটা ইকুয়াল টু হবে 0 to k fx dx। এটা হচ্ছে জেনারেল ফর্ম, বুঝতে পারলে? এই জেনারেল ফর্মটাই মনে রাখতে হবে যে r is equal to 1 to যদি k into n আসে তাহলে তখন একমাত্র 0 to k হবে, এটা জেনারেল আকার। দেখো দেখো এখানে n এর সাথে কিছু গুণ নেই মানে এক গুণ আছে, এক গুণ আছে তো তাই এটা 0 to 1 হলো। আর এখানে k এর জায়গায় যদি অন্য কিছু থাকতো 2 5 7 ধরো r is equal to 1 to 5 এর আসছে, তার মানে কি তখন 0 to 5 হতো। হিসাবটা বুঝতে পারছো? এইটা আগে লিখে নাও। এবার একটা কথা বলি, এই থিওরেমটা অনেকে 12 এ জানে না বলে n plus 1 into n plus 2 তারপরটা ডট 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 n by সরি টু দি পাওয়ার একটা আছে বলতে 1 by n তারপরে by n। দেখো এটা লিমিট আকারে আছে, তাহলে এটার থেকে ইন্টিগ্রেশন করতে হবে, তো লিমিট সাম দিয়ে করব আমরা। দেখো ভালো করে বুঝবা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা দেখো তো এটাকে যদি আমি n plus 1 n plus 2 ডট 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 n plus n by n লিখতে চাই তাহলে এখানে কি পরিবর্তন করতে হবে বলতে পারবা? না সেমটা হয়নি। দেখো বা এই যে থার্ড ব্র্যাকেটটা শুধু উপরে ছিল, আমি n এর কাছেও নিয়ে এসেছি থার্ড ব্র্যাকেটটা, তাহলে কি পরিবর্তন হবে এখানে? এই দেখো দেখো পাওয়ারে তো 1 বাই n তুলে দিয়েছি আমি, তার মানে এইটা এটা না কেটে n টু দি পাওয়ার তো কিছু মানে 1 ছিল। দেখো ভাই এই যে টু দি পাওয়ার 1 বাই n টা তো n এর পাওয়ারে ছিল না, আমি দেখো থার্ড ব্র্যাকেট পুরোটা দিয়েছি, তার মানে n এর পাওয়ারও 1 বাই n নিয়ে এসেছি, তার মানে এখানে n আর n তো কেটে তবেই না n টু দি পাওয়ার 1 হবে। হিসাব বোঝাতে পারছি না জিনিসটা? ঠিক আছে দেখো না বুঝলে আবার বলছি। দেখো নিচে শুধু n টু দি পাওয়ার 1 ছিল, n টু দি পাওয়ার 1 ছিল, তা তুমি কি করলা ধুম করে এইটা লিখে ফেললা। তা 1 আনার জন্য তোমাকে তো n দিয়ে একটা গুণ করতেই হবে, তবে গিয়ে না এই n কেটে n টু দি পাওয়ার 1 হবে। হিসাব বুঝতে পারলে? আচ্ছা এইবার ভালো করে দেখো এই জায়গাটা, এটাকে আমি l ধরে নিচ্ছি, মানে টোটাল অঙ্কটাকে আমি l ধরে নিচ্ছি। এবার দেখো কি দাঁড়াচ্ছে, l is equal to লিমিট n টেন্ডস টু ইনফিনিটি থার্ড ব্র্যাকেট। আচ্ছা এখানে টোটাল কতগুলো টার্ম আছে? একটা দুটো এরকম কতগুলো টার্ম আছে? n সংখ্যক। দেখো n plus 1 n plus 2 n plus 3 n plus n, তার মানে n সংখ্যক টার্ম আছে। আর নিচে কতগুলো n আছে? n সংখ্যক n আছে। দেখো দুটো 2 গুণ করলে 2 স্কয়ার হয়, দুটো 3 গুণ করলে 2 কিউব হয়, দুটো 4 গুণ করলে 2 টু দি পাওয়ার 4 হয়, তার মানে n সংখ্যক n গুণ করলে তবেই n টু দি পাওয়ার n হবে। বুঝতে পারছো তো? সেই একদম ইন্ডিসেস যখন ছোটবেলায় শেখানো হতো তখনকার কনসেপ্ট এটা। n টু দি পাওয়ার n মানে কি, a টু দি পাওয়ার m মানে কি? মাল্টিপ্লিকেশন অফ a আপ টু m টাইমস, মানে a সংখ্যাটাকে m বার গুণ এরকম বলা হতো, আর n টু দি পাওয়ার n মানে n সংখ্যাটাকে n বার গুণ এরকম একটা ব্যাপার। তো যাই হোক দেখো তো এটা এরকম লেখা যায় কিনা, একবারে লিখি 1 plus 1 by n 1 plus 2 by n dot 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 1 plus n by n to the power 1 to the বলো কে কে বুঝো বোঝাই। দেখো এখানে টোটাল n সংখ্যক আছে উপরে আর নিচেও n সংখ্যক nই আছে, তাহলে আমি প্রত্যেকটা নিচে একটা একটা করে n নিয়ে যেতে পারি না? প্রত্যেকটা কাছে একটা করে n নিয়ে গেলাম, এবার ভাগ করে দিলাম, n by n মানে 1 হয়ে গেল আর 1 by n রয়ে গেল। এটা n by n মানে 1 হয়ে গেল, এটা 2 by n হয়ে গেল, আবার 1 plus 3 by n হবে, এইভাবে এটা 1 plus n by n। এটুকু বোঝাতে পেরেছি? এটুকু ঠিক আছে? এবার বোঝো, একটু সাবধানে বুঝবা। আমি এক কাজ করছি, দুপাশে লগ নিয়ে নিচ্ছি, দুপাশে লগ নিয়ে নিচ্ছি, তাহলে এটা কত হবে? log l হবে ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log 1 plus 1 by n, তাই তো 1 plus 2 by n ডট 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 করে 1 plus n by n টু দি পাওয়ার 1 by n। একটা জিনিস বোঝো, দেখো যদি লগ নিই তার পাশে পাওয়ারে যেটা থাকে সেটা আগে চলে আসে না হিসাবে, তার মানে দেখো 1 by n টা আগে চলে আসলো, এইটুকু ঠিক আছে? বেসিক কথা এই দেখো, এটা পুরোটা তো লগ নিয়েছে, তাহলে পাওয়ারে যেটা থাকে সেটা কি হয় ঘুরে লগের আগে চলে আসে। ঠান্ডা মাথায় বুঝো, এটাকে 0 to 1 ইন্টিগ্রেশন log 1 plus x dx ওই একবারে নিয়ে যাও। দেখো এবার বুঝো, আচ্ছা বলো তো লগের ভেতরে যে সংখ্যাগুলো তুমি দেখতে পাচ্ছ, যে টার্মগুলো আছে প্রত্যেকটা দেখো গুণ আকারে আছে, এটা ইনটু এটা সব গুণ আকারে, গুণ থাকলে লগ যোগ হয়ে যায়, গুণ থাকলে লগ যোগ হয়ে যায়, তাহলে বুঝবা। তাহলে এটা কত হবে? log
1 plus 1 by n plus log 1 plus 2 by n plus dot 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 plus log 1 plus r by n এটুকু কি ঠিক আছে? যোগ হয়ে যায়। এবার বোঝো সামেশন দিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় বুঝবে এই লাইনটা। n tends to infinity 1 by n, দেখো সামেশন r is equal to 1 to n log 1 plus r by n। দেখো বুঝতে পারলে কি কেন লিখলাম বোঝাচ্ছি। ওটা লাস্টে তো 1 plus n by n হ্যাঁ 1 by n by n, অবশ্যই n by n। দেখো বোঝো, তুমি এক কাজ করো, r এর জায়গায় 1 বসাও, তাহলে কত আসবে? log 1 plus 1 by n। এই দেখো ফার্স্ট টার্মটা। আচ্ছা এরপরে r এর জায়গায় 2 বসাও, log 1 plus 2 by n সেকেন্ড টার্ম। 3 1 plus 3 by n, n বসাও 1 plus n by n। এবার তুমি এটা বলতে পারো যে আমি এখান থেকে এই লেখাটাই বা কি করে লিখবো। দেখো কি করে লিখবা শিখিয়ে দিই। দেখো লগটা তো সবার ক্ষেত্রে কমন আছে, লিখবো। দেখো এই যে 1 এইটা কি চেঞ্জ হয়েছে কোথাও? 1 দেখো কোথাও চেঞ্জ হয়নি, তার মানে 1টাকে 1ই রাখো। চেঞ্জ হচ্ছে কোথায় দেখো, এ দেখো এটা 1 এটা 2 3 4 ডট 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 n পর্যন্ত আছে, মানে চেঞ্জ হয়েছে এই জায়গাটা, তাই ওইখানে i লিখলাম। আর নিচে n দেখো কারোর ক্ষেত্রে চেঞ্জ হয়নি, তাই আমি এইভাবে লিখে রাখলাম। মানে সিরিজে যেখানে যেখানে চেঞ্জ হচ্ছে সেখানে i লিখবো, বাকি জায়গাগুলোতে n লিখে রাখবো। বুঝতে পারছো হিসাবটা? তাহলে দেখো তো এই ফরম্যাটটা আমি একটু আগে লিখে দিয়েছিলাম। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n summation r is equal to 1 to n। দেখো f of r by n লিখে রেখেছিলাম, দেখো r by n ফিরে এসেছে। তার মানে বলো তো এটা কত হবে, কি বোঝো দেখি। ইন্টিগ্রেশন 0 to 1 কত লিখবো? log 1 plus x log 1 plus x dx। এই হচ্ছে আমাদের ফর্ম। কেন 1 plus x লিখলাম বোঝো। এই দেখো log লিখলাম 1, এই দেখো r by n এর জায়গায় x লিখতে হয়, তাহলে r by n এর জায়গায় x লিখে এটার এবার আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে? বাদিকে log l ছিল, দেখো log নিয়েছিলাম, তো যাই হোক এটা ইন্টিগ্রেশন কি করে করব? বাই পার্টস চাপাবো। তো বাই পার্টস চাপাতে গেলে আমরা এইভাবে করছি অঙ্কটা। প্রথমে log 1 plus x ড্রপ রাখছি, আর 1 এটা তো 1 ধরে করব। 1 এর ইন্টিগ্রেশন x একবারে লিখে রাখলাম, মাইনাস ইন্টিগ্রেশন কার ডেরিভেটিভ করতে হয়? ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, তো তার মানে লগটা এখানে ফার্স্ট ফাংশন, তাহলে log 1 plus x এর ডেরিভেটিভ কত হয়? 1 by 1 plus x। ঠিক আছে? আর কি সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, সেকেন্ড ফাংশন 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে ইনটু x dx। বোঝা গেছে হিসাবটা? এবার থার্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার বাইরে আমি 0 to 1 লিখে রাখলাম, এই যে লিমিটটা 0 to 1। এবার ইন্টিগ্রেশন করি চলো। তাহলে x log 1 plus x মাইনাস, বলো তো ভাই এটা ইন্টিগ্রেশন কি করে করে? 1 plus x minus একদমই তাই। এটাকে কি করতে হবে? x plus 1 minus 1 by 1 plus x dx লেখো 0 to 1। ইন্টিগ্রেশন চাপাও x log 1 plus x। এবার বুঝো একদম বেসিক কনসেপ্ট। দেখো x plus 1 by x plus 1 এটা পুরো 1 হয়ে গেল, তার মানে 1 এর ইন্টিগ্রেশন দাঁড়ালো x। আর এখানে দেখো মাইনাসে মাইনাসে হয়ে গেল আমার প্লাস, প্রথম কথা। আর 1 by 1 plus x তার ইন্টিগ্রেশন কি হয়? log mod x, তাই তো? তাহলে log 1 plus x 0 to 1, ব্যাস। এবারে কি কাজ? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দাও। তাহলে এখানে আপার লিমিট বসাও, 1 বসালে কত হয় দেখো? log 2 এটা 1 বসালে এটা log 2। লগটাকে কমন নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে কমন নেওয়া যায়। আমার তো কাজ নেই কোনো, আমি তো 1 বসিয়ে দেবো 0 বসিয়ে দেবো, তুমি নিতে পারো। তো দেখো এটা -1, এটা কত হবে বলো তো? log 2 তো হচ্ছে। log 2 এ দেখো 1 বসালে 1 plus 1 প্লাস log 2, বোঝা গেছে এটুকু? এবার 0 বসালে দেখো সব 0 হয়ে যাবে। দেখো এখানে তুমি যদি 0 বসাও, দেখো এটা তো 0ই, এটা 0 বসালে 0, আর এখানে তুমি যদি 0 বসাও তাহলে log 1 থাকছে, log 1 মানে 0। তার মানে আলটিমেট উত্তরটা রইলো কত দেখো? log 2 plus log 2 যোগ করলে কত হবে বলো তো? log 2 মানে log 4 log 4। হ্যাঁ 2টা পাওয়ারে চলে গেলে log 4 হবে। 2 log 2 তো, তা 2টা তো পাওয়ারে চলে যাবে, log 4ই তো হবে। শুনে মনে হচ্ছে log 2 যোগ হয়ে আবার log 4 হলো কি করে, কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে আমি বলছিলাম হয়তো 1 হয়ে যেতে পারে, এই যে a টু দি পাওয়ার ওইটা হবে 0। না এটা তোমার বেসে থাকলে হতো। হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এটা log 4, কিন্তু আমি বারবার বলছি এই log 4 2 যোগ করে না, কিন্তু 2 log 2 সেই পাওয়ারটা উপরে গিয়ে log 4। আচ্ছা দেখো একটা কথা বোঝো, তোমাকে বের করতে হবে l এর ভ্যালু, কিন্তু তোমার বাঁ পাশে আছে log, তার মানে লগটা কাটতে হবে দুপাশ থেকে। log e তাহলে 1 কে আমরা চাইলে log e লিখতে পারি তো, 1 কে log e, তাহলে log a minus log b এটাকে কি লেখা যায় বলতো? log a by b, তাই তো? তাহলে log 4 by e। এবার বোঝো বাঁদিকে আছে দেখো log l, তাহলে log log কেটে গেল দুপাশ থেকে, তাহলে l এর ভ্যালু কত আসলো? 4 by e। আর l মানেই দেখো পুরো অঙ্কটা, দেখো l মানে ওই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি পুরো অঙ্কটা। সেটা বলবো ফান্ডামেন্টাল থিওরেম, ফান্ডামেন্টাল থিওরেম অন ইন্টিগ্রেশন, বাংলায় বলা তো সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্য। যাই হোক, তাহলে দেখো ফান্ডামেন্টাল থিওরেমটা কি বলছে। ধরো
fx এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, fx একটা কন্টিনিউয়াস ফাংশন আর বাউন্ডেড ফাংশন। এবার কোথা থেকে কোথার মধ্যে বাউন্ডেড? a থেকে b এর মধ্যে। বাউন্ডেড মানে বুঝতে পারছো তো? ক্ষেত্র বলতে মানে সীমাবদ্ধ। সীমাবদ্ধ। এই a থেকে b এর মধ্যে ফাংশনটা সীমাবদ্ধ, মানে ওই ফাংশনটা ওই a থেকে b এর মধ্যে কি হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে আরেকটা জিনিস দরকার, এই fx ফাংশনের ধরো f টা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, অ্যান্টি ডেরিভেটিভস। অ্যান্টি ডেরিভেটিভ মানে ব্যাপারটা মনে আছে তো? ইন্টিগ্রেশন অপরিণমিত অ্যান্টি ডেরিভেটিভ। হ্যাঁ। ভেবে দেখো, fx এর ডেরিভেটিভ যদি gx হয় তাহলে তো gx এর ইন্টিগ্রেশন ওভার fx ই হয়, তার মানে ওটাকে তো অ্যান্টি ডেরিভেটিভই বলা হয়। কনস্ট্যান্টটা ওটা থাকে না। হ্যাঁ, এবার কনস্ট্যান্টটা আসে কেন? তোমাদের প্রথম দিন বলেছিলাম c টা আসে এই কারণে, ধরো একটা ফাংশনের ডেরিভেটিভ করছি আমি x² + 5, তার ডেরিভেটিভে দেখো 2x হচ্ছে, আবার x² + 7 তার ডেরিভেটিভে দেখো 2x হচ্ছে। তার মানে আমি 2x এর যখন ইন্টিগ্রেশন করছি দেখো দুটোর ক্ষেত্রে x² ফিরে আসছে, কিন্তু অরিজিনাল ফাংশনটা পুরোপুরি ফিরে আসছে না। ওই পুরোপুরি অরিজিনাল ফাংশনটাকে ফিরিয়ে আনার জন্য প্লাস দিয়ে দেওয়া হয়। ধরো 2x + 3, সেটার ক্ষেত্রে ওই k c = 3, আবার যদি কোনোটা 2x x² + 7 হতো তাহলে 7 মানে c। বুঝতে পারছো হিসাবটা? মানে ওই পুরো ফাংশনটাকে প্রকাশ করার জন্য আমি c টা আনতাম, এটা বলেছিলাম একদিন। আর এখানে c টা আসবে না, কারণ লিমিটের মধ্যে সীমাবদ্ধ তো। a থেকে b লিমিটের মধ্যে কোনো c এর প্রয়োজন হয় না, ঠিক আছে? সেটারও প্রমাণ আছে, দেখিয়ে দেবো। তাহলে কি বললাম? fx একটা ফাংশন a থেকে b এর মধ্যে কন্টিনিউয়াস এবং ডিফাইন, এবং f হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ অফ fx। যদি তাই হয় তাহলে ইন্টিগ্রেশন a to b fx dx এটা সমান সমান আমরা কি বলতে পারি? fb - fa। এটা হচ্ছে সমাকলনবিদ্যার মৌলিক উপপাদ্য। মানে কিছুই না, যেটা উত্তর আসবে, মানে এটা ইন্টিগ্রেশন করে যেটা উত্তর আসবে স্পষ্ট কথা, তার একবার আপার লিমিট বসাবো, মাইনাস দেবো, লোয়ার লিমিট বসাবো। দেখো এটা একটু করেও ফেলেছি অলরেডি, ঠিক আছে? তাও জাস্ট তোমাদের একবার এই থিওরেমটা বলে দিলাম, ঠিক আছে? একটু লিখে নাও, জাস্ট একবার এমনি বলে দিলাম। একটা দুটো নোট একটু আমি তোমাদের একটু বলে দিচ্ছি। ধরো fx ফাংশনটা, fx একটা ফাংশন আছে তো, এই fx ফাংশনটা ধরো x = a আর x = b এই দুটো পয়েন্টে ডিফাইন না। কি বললাম? fx ফাংশনটা x = a আর x = b এই দুটো পয়েন্টে ডিফাইন না, কিন্তু a থেকে b যে ওপেন ইন্টারভাল আছে সেখানে ডিফাইন। দেখো আমি ডেফিনেশন আগে কি বলেছিলাম? fx একটা ফাংশন যেটা a থেকে b ইন্টারভালে ডিফাইন এবং কন্টিনিউয়াস। দেখো a থেকে b ক্লোজড ইন্টারভাল দিয়েছিলাম ক্লোজড ইন্টারভাল। এবার কি বলছি? এটা নোট 1 বলে লিখে রাখতে পারো। নোট 1 এ বলছে যদি fx ফাংশনটা কন্টিনিউয়াস, a থেকে b ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস, কিন্তু f of a আর f of b মানে x = a আর b পয়েন্টে সে ডিফাইন না, তাহলে কি আমরা বের করতে পারবো a to b fx dx? তোমাদের কি মনে হয় তাহলে কি এটা বের করা যাবে? তাহলে বের করা যাবে। ভালো করে কথাটা বুঝবা, a আর b এই দুটো পয়েন্টে শুধু ডিফাইন না আসে, কিন্তু a থেকে b ওপেন ইন্টারভাল যেটা, সেটার মধ্যে সে কিন্তু কন্টিনিউয়াস এবং ডিফাইন, তাহলেও কিন্তু a to b fx dx বের করা যায়, বুঝতে পারছো? রাইট হ্যান্ড লিমিট আর বি এর লেফট হ্যান্ড লিমিটের কোনো কেস আছে? না, এখানে তো সব কেস নেই বলেই তো বের করা। দেখো নোট 2 তে কি বলছে? নোট 2 তে বেসিক কথা বুঝো। দেখো নোট 2 আমি বলতে চাইছি, ধরো fx = 0 ইন্টিগ্রেশন a to b fx dx 0। কি বললাম? এই ইন্টিগ্রেশনটা, সরি dx টা লিখিনি, dx এটা = 0। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে এখানে একটা জিনিস প্রোভাইডেড হতেই হবে, যে a থেকে b এর মধ্যে fx টা কি হবে বলো তো? কন্টিনিউয়াস হতে হবে। a থেকে b এর মধ্যে যদি fx ফাংশনটা কন্টিনিউয়াস হয় আর এই টোটাল ইন্টিগ্রেশনটার ভ্যালু যদি 0 হয়, তাহলে এখান থেকে একটা কনক্লুশনে আসা যায়। কি কনক্লুশনটা হচ্ছে fx ফাংশনে fx = 0 যে এই যেটা থাকবে অ্যাট লিস্ট একটা রুট থাকবে। কি বললাম? a থেকে b মধ্যে যদি এটা কন্টিনিউয়াস হয় আর যদি এই ইন্টিগ্রেশনটা ভ্যালু 0 হয়, তাহলে কিন্তু এই fx এর এই ইকুয়েশনটার অ্যাট লিস্ট একটা রুট, মিনিমাম একটা রুট থাকবেই থাকবে। বুঝতে পারলে? এটা তোমরা শিখছো। তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি হতে পারে? একদম বেসিক কনসেপ্ট, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কেমন হতে পারে? ধরো fx একটা তোমার গ্রাফ আছে। দেখো আমি প্রথম আজকে এসে বলেছি যে ডেফিনিট ইন্টিগ্রেশন মানে কি, এই যে এটা মানেটা কি, a to b fx dx, এটা মানে কি fx dx কার্ভ দ্বারা x = a x = b এই দুটো অর্ডিনেট দ্বারা আর x অ্যাক্সিস দ্বারা, তার মধ্যে যে সীমাবদ্ধ বাউন্ডেড এরিয়াটা থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন। এবার দেখো এমনও তো হতে পারে যে আমরা তো প্রথমে যেটা করলাম সেটা দেখো x অ্যাক্সিসের উপরে নিয়েছিলাম, তো নিচেও তো হতে পারে। শুধু এইটুকু মনে রাখবে, একটা বেসিক কনসেপ্ট দেওয়ার জন্য এগুলো বলছি, আর কিছু না। ধরো এখান থেকে গ্রাফটা এরকম গেছে, এরকমও তো হতে পারে গ্রাফটা, নাকি? তাহলে দেখো এটাকে a1 নাম দিলাম, এটা a2, এটা a3, এটা ধরো a4।
এটার এরিয়া বের করতে চাই আমি। এই যে এইগুলো ধরো শেডেড রিজিয়ন, ঠিক আছে? এই শেডেড রিজিয়নগুলোর আমরা এরিয়া বের করতে চাই। তাহলে সিম্পল কিছু না, দেখো এইটুকু শুধু মাথায় রাখবা যে এক্স অ্যাক্সিসের উপরে যেগুলো থাকে এরিয়াগুলো সেগুলোকে পজিটিভ হিসাবে ধরে নেওয়া হয়, আর এক্স অ্যাক্সিসের নিচে যেগুলো থাকে সেগুলোকে নেগেটিভ এরিয়া। তাহলে এই টোটালটা যদি আমি এরিয়া বের করতে চাই তাহলে কি হবে বলো তো? -a1 প্লাস a2 মাইনাস a3 প্লাস a4। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার এরিয়া কি করে বের করবো সেটা তো আমরা শিখবো, সেটা তো ডিফারেন্ট অঙ্কে ডিফারেন্ট দিয়েও করা যায়, ডিফারেন্টলি করা যায়। কিন্তু কথাটা হচ্ছে যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বেসিক যেটা বলা হয় যে যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে রিজিয়নটা তাহলে সেটাকে পজিটিভ হিসেবে ধরে নেওয়া হয়, আর এক্স অ্যাক্সিস যদি নিচে থাকে তাহলে সেটাকে নেগেটিভ হিসেবে ধরে নেওয়া হয়। এইটা দিয়েই দেখবে আমরা একটা অঙ্ক করবো, দেখো তোমাদের ওইটা দিয়ে রেখেছি, দেখো সাইন ইনভার্স সাইন এক্স 5 নম্বর মেবি অঙ্কটা, দেখো সাইন এক্স, হ্যাঁ ওইটা আমি করবো ওই অঙ্কটা, ঠিক আছে? ওই অঙ্কটা আমরা করে দেখাবো, ওই অঙ্কটা করে দেখাবো, দেখবা মজা লাগবে। ওইটা আমরা বলেছি let px be a polynomial of least degree whose graph has 3 point of inflection -1 -1 1 1 and a point with abscissa 0 at which the curve is inclined to the axis of abscissa at an angle 60 degree। মানে স্পষ্ট কথা x axis এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে ঠিক আছে? ইনক্লিনেশনটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 0 to 1 px dx। বোঝো ভালো করে। দেখো তোমার কাছে প্রথমে যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন 3টে আছে। তো পয়েন্ট অফ ইনফ্লেকশন কথাটা মনে আছে? যেসব পয়েন্টে d2y dx2 0 হয়ে যেত, মানে ডবল অর্ডার ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেখানে 0 হতো সেটাই তো পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে দেখো তো পয়েন্ট অফ ইনফ্লেকশন দেখো কি কি আছে, -1 1 আর 0, এই তিনটে দেওয়া আছে না? দেখো -1 একটা 1 একটা 0, এই তিনটে পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে আমরা p ডবল ড্যাশ x এই ফাংশনটা কত লিখতে পারি দেখবে? দেখো বুঝতে পারছো কিনা? ax x - 1 x + 1। দেখো তো বুঝতে পারলে কিনা কেন লিখলাম, বুঝেছো? তুমি একটা কথা বুঝো, এখানে দেখো 0 বসালো p ডবল ড্যাশ x 0 হয়ে যাবে, এখানে 1 বসালো p ডবল ড্যাশ x 0 হয়ে যাবে, এখানে -1 বসালো p ডবল ড্যাশ x 0 হয়ে যাবে। তার মানে তিনটে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এটুকু কি বোঝাতে পারলাম আমি পয়েন্ট অফ ইনফ্লেকশন দিয়ে ব্যাপারটা? এবার ঠান্ডা মাথায় বুঝো। দেখো এখানে তো পয়েন্ট অফ ইনফ্লেকশন আমরা বের করে ফেললাম, এটা নিয়ে আমাদের এখন কোনো মাথা ব্যথা নেই। এরপর কি বলেছে দেখো, দেখো বলেছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রিতে ইনক্লাইন করে আছে। তার মানে আমাকে p'0 দেওয়া আছে না, tan 60 ডিগ্রি। দেখো তো আবার এইটা বুঝতে পারলা কিনা কেউ? এটা দেওয়া আছে, দেখো এটা কি বোঝাতে পেরেছি? পড়ো একবার লাইনটা, দেখো লাইনটা কি বলে দেওয়া আছে, আমি একবার পড়ছি। দেখো a point with abscissa 0 at which the curve is inclined to the axis of abscissa at an angle 60 degree। তার মানে x axis এর সাথে 60 ডিগ্রি করে আছে, আর সেটাই তো অ্যাকচুয়ালি dy dx, সেটাই তো tan থিটা। তাহলে সেটাই তো করলাম p'0 পয়েন্টে p'0 = tan 60 মানে হচ্ছে। বোঝাতে পারলাম আমি জিনিসটা? তাহলে এবার ভালো করে বুঝো। আচ্ছা আমি যদি এটা লিখতে চাই ইন্টিগ্রেশন, ভালো করে বুঝবা, 0 to x ইন্টিগ্রেশন 0 to x p ডবল ড্যাশ x dx, এটা একটু কত হবে বলো তো? এটা ভেবে বলবা। আমি হিন্ট দেবো একটা, তোমরা সমাকলনবিদ্যার মৌলিক উপপাদ্য ফান্ডামেন্টাল থিওরেম যেটা শেখালাম সেটা বলো। আচ্ছা p'(x minus ইয়েস ভেরি গুড, p'(x - p'0। না বোঝাতে পারলাম কিনা? ডাবল ড্যাশ তো তার করলে তো একটা ড্যাশ আসবে, তাহলে এই যে আপার লিমিট বসালাম মাইনাস লোয়ার লিমিট বসালাম। ভালো কনসেপ্টটা বুঝতে পারছো জিনিসটা? এবার ঠান্ডা মাথায় বোঝো। দেখো আমি এই দেখো এই যে p'(x) দেখতে পাচ্ছো, তার সেটা তো তুমি জানো, এই p'(x) মানে তো এটা মানে একটু গুণ করে নিতে পারো। দেখো এটা x² - 1 হবে তো, তাহলে সাথে যদি x গুণ করি তাহলে x³ - x হচ্ছে না? তার মানে p'(x) এটা, তাহলে এটা ইন্টিগ্রেশন করতে পারবা তুমি এখন? অবশ্যই করতে পারো, না করার কি আছে? এটা 0 to x, এটা কত লিখবা? a * x³ - x dx = p'(x) - এটা ভ্যালু দেখো তুমি জানো √3। দারুণ অঙ্ক, একটু ভালো করে শেখো অঙ্কটা। √3 এটুকুই বুঝতে পেরেছো? এ দেখো p'(x) এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, p'(x) জানি না, ওটাই বের করব, আর এটা মানে √3। এই যে যেই মাত্র বের করলাম। এবার আমাকে বলো এটা ইন্টিগ্রেশন কত হবে? 4/4 minus a into first bracket x⁴/4 minus x²/2। আচ্ছা দেখো 0 to x আছে, এটা লেখা যাক তা না লেখা তা, কারণ x এর জায়গায় বসলে ওই থাকবে আর 0 বসলে সবই 0 হয়ে যাবে, তার মানে আলটিমেট এটাই থাকবে। দেখো তাহলে এটা ইকুয়াল টু p'(x - √3, তাই তো? তাহলে √3 যদি এই পাশে চলে আসে তাহলে কত দাঁড়াচ্ছে? p'(x a into x⁴/4
মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস রুট থ্রি। বোঝাতে পেরেছি? দেখো পি ড্যাশ এক্স বের করে ফেললাম, এটুকু বুঝেছো? করে নাও এটুকু। এবার পি ড্যাশ এক্স থেকে একটা কথা তোমাকে বলে দিয়েছে, দেখো তো এইটা বুঝেছো কিনা? পি অফ 1 ইকুয়াল টু 1 বলে দিয়েছে তোমাকে। দেখো তা তুমি বলবা কোথায় বলে দিয়েছে, খুঁজে দেখো। দেখো পয়েন্ট অফ ইনফ্লেকশন ওই কথাটা দেখো 1,1 পয়েন্ট দেওয়া আছে। তার মানেটা কি? পি অফ 1 এ 1,1 মানে কি? প্রথমটা x পয়েন্টটা y তো, তার মানে পি অফ 1 এর ভ্যালু তো 1 ই দেওয়া আছে। আবার দেখো আরেকটা -1,-1 আছে, তার মানে পি অফ -1 মানে -1। দেখো কথাটা বুঝো, 2,3 এটা দেওয়া আছে মানেটা কি? যদি তুমি এখানে পি অফ 2 বের করো তার মানে 3 উত্তর আসবে। x, y মানেই তো তাই, আর y মানে তো fx ফাংশনটার ভ্যালু, তার মানে পি অফ 1 এ 1 দেওয়া আছে। এইবার বোঝো আমরা কি করতে চাইছি। দেখো ইন্টিগ্রেশন 1 টু x p ড্যাশ x dx। এবার তুমি বলবা আমি আগেরটা করলাম 0 থেকে x, এবার 1 থেকে x কেন করছি? দেখো আগেরটা 0 এর মান জানতাম, p অফ 0 মানে √3 ছিল, p ড্যাশ ছিল, আর এটা p অফ 1 জানি তাই করব। আমি যেটা জানি সেটাই তো কাজে লাগাবো, আর কি করে কাজে লাগাবো বাকিগুলো? চলো এটা বলো কি হবে? দারুণ অঙ্ক, দেখো মজা লাগবে, একটা মনে হবে কিছু শিখছি। px p1। হ্যাঁ px p1, বুঝতে পেরেছো? এবার দেখো p ড্যাশ x এর মান তো তুমি জানোই, এই যে p ড্যাশ x, এটাকে বসি ইন্টিগ্রেশন করে দাও। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে? 1 টু x, p ড্যাশ x মানে কত বলো? a ইনটু x টু দি পাওয়ার 4/4 মাইনাস x স্কয়ার বাই স্কয়ার প্লাস √3, এই পুরোটা ইন্টিগ্রেশন ইকুয়াল টু px, এই দেখো -1, এই দেখো px এর ভ্যালু বেরিয়ে যাবে এখান থেকে। এই দেখো px টাই তো বেরিয়ে যাবে এখান থেকে, আর এই দেখো p1 এর ভ্যালু 1 বসিয়ে দিলাম। আচ্ছা এবার ইন্টিগ্রেশন করি এটা। এটা ইন্টিগ্রেশন করলে কত হবে বলো? বলো কত হবে? অর এটা a তো থাকবে বাইরে, এটা কত হবে? x টু দি পাওয়ার 5/20, 4 5 20, হ্যাঁ। আর এটা কত হবে? x টু দি পাওয়ার কিউব বাই 6 প্লাস √3x 1 টু x ইকুয়াল টু px -1। এটা কিন্তু লিমিট বসাতে হবে, কারণ এটা x বসালে এটা থাকবে, কিন্তু 1 বসালে কিন্তু চেঞ্জ হবে অঙ্কটা। তাহলে চলো বের করি আমরা এটা। দেখো ভালো করে, x বসালে তো এটাই থাকবে, তাহলে এটাই লিখে দিই আরেকবার, a ইনটু x টু দি পাওয়ার 5/20 মাইনাস x কিউব বাই 6 প্লাস √3x। এরপর কি চিহ্ন দেবো গো? মাইনাস। কেন মাইনাস দেবো? আপার লিমিট বসানোর পর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাতে হয়। চলো মাইনাস a লিখলাম, 1 বসালে এটা কত? 1 এর 20, এটা -1/6 আর এটা প্লাস √3। এবার বোঝা গেল? ইকুয়াল টু px প্লাস -1। বোঝাতে পারলাম কি আমি? আরেকবার বলছি, এটা আপার লিমিটটা সবটা বসিয়ে দিয়েছি, মাইনাস দিলাম, এই যে 1টা সবারটা বসিয়ে দিলাম। ব্র্যাকেটটা √3 এর বাইরে বসবে না? কোনটা? ব্র্যাকেটটা √3 এর বাদিকে হবে। এই ব্র্যাকেটটা এই কিছু যায় আসে না। এর মধ্যে কমন যাচ্ছে তাহলে? ও হ্যাঁ 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 হ্যাঁ, একদমই ঠিক বলেছো। তাহলে আমাকে এটাকে বাইরে একটা করতে হতো না, ঠিকই বলেছো। তাহলে এইটুকু কি ঠিক আছে? এবার ভালো করে বোঝো। এবার আমরা কি করব? এটাকে একটু হালকা ক্যালকুলেশন করে নিই। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো কত দাঁড়াচ্ছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে a ইনটু a, দেখো এর মধ্যে কোন পার্টটা ঢুকবে? দেখো এর মধ্যে এই পার্টটা থাকবে আর এই পার্টটা থাকবে না শুধু। এবার এই পার্টটা লসাগু করলে দেখো তো কত হচ্ছে? 20 আর 6 লসাগু কত হয়? 120। তাহলে 120 যদি এলসিএম হয় তাহলে 20 দিয়ে এটা 6, তাই তো? তাহলে 6 মাইনাস 100 দাঁড়াও, এটা 6 20 120 মানে 20 হবে এটা, মানে -14/120 মানে 7/60, 7/60। চলো এটা কেটে দিলাম, হ্যাঁ তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে a কমন নিলে দেখো দাঁড়াচ্ছে কত? x টু দি পাওয়ার 5/20 মাইনাস x কিউব বাই 6 প্লাস 7/20, 7/60। আমি কি বোঝাতে পারলাম এটুকু? 7/60 কত থেকে আসলে বুঝেছো? এই যে এখান থেকে -7/60, এটা মাইনাস কোনটা? হ্যাঁ 120 দিয়েও তো হতো, পরে তো কাটাকাটি করে দিলাম, ব্যাপারে একই 60 হলেও তো ঠিক আছে। চলো একটু বেশি হয়ে গেছিল বড়, তো যাই হোক। এবার দেখো এটা কত আসছে? √3 এখান থেকে কমন যাচ্ছে, প্লাস √3 কমন গেলে দেখো x প্লাস 1, সরি x মাইনাস 1, এটা মাইনাস হবে কারণ এখানে একটা মাইনাস ছিল, তাহলে x মাইনাস 1। আরেকটা দেখো এই -1টাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো তাহলে দেখো তো +1 হয়ে যাচ্ছে না? এটা কত দাঁড়াচ্ছে? এটা সমান সমান px, এটা সমান সমান px। দেখো ফাংশন পেয়ে গেছো। এইবার দেখো p অফ -1 ও -1, দেখো এই ভ্যালুটা দেওয়া আছে p অফ -1। এবার এখানে এটা বসিয়ে দাও, x এর জায়গায় -1 বসিয়ে দাও। দেখো তো কত দাঁড়াচ্ছে? a ইনটু -1/20 প্লাস 1/6 প্লাস 7/60
প্লাস রুট থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান। দেখ বুঝতে পারলে কিনা, ভ্যালুটা বসিয়ে দিলাম, x এর জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছি, আর ডান পাশে দেখো p অফ মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান একবারে লিখে দিয়েছি। এবার দেখো তাহলে এর ভ্যালু এখান থেকে কত আসছে, এটা এলসিএম কত হচ্ছে 60, 60 এলসিএম মানে এটা 20 মানে মাইনাস 3, এটা 10 মানে প্লাস 10, আর এটা কত দাঁড়াচ্ছে গো 7 ইনটু a। আচ্ছা এই দুটো করলে কত হয় মাইনাস 2 রুট 3, আর এটার পাশে আসলে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই যে একটা 1 ছিল আর মাইনাস 1 এর পাশে আসলে প্লাস 2, ঠিক আছে, আলটিমেট ও পাশেই নিয়ে যেতে হতো। যাই হোক এ এটা কত হচ্ছে গো 10 এর সাথে 17 থেকে 3 বাদ দিলে ঠিক করলাম তো 14 হচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 7/30 আসছে, তাই তো? তাহলে a ইনটু 7/30 ইকুয়াল টু, ওটা ওপাশে চলে গেলে 2 কমন নিলে মাইনাস হবে না 1/6 এর আগে এটা মাইনাস হবে, ঠিক আছে প্লাসই তো হবে, মাইনাস ছিল প্লাস করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 2 রুট 3 ওপাশে গেল, তাহলে রুট 3 মাইনাস 1 হয়ে গেল, ঠিক আছে না? তাহলে কত দাঁড়াচ্ছে এর ভ্যালু 60 রুট 3 মাইনাস 1/7, এটা এর ভ্যালু আসলো, এটা এর ভ্যালু আসলো। এবার এর ভ্যালুটা বসিয়ে দেবো, বসিয়ে দিই ইন্টিগ্রেশন কত দাঁড়াচ্ছে, এই দেখো এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে px দেখো দেখো একটু বড় সরই দাঁড়াবে 60 ইনটু রুট 3 মাইনাস 1/7। আচ্ছা দেখো আমি এটাকে একবারে ভেঙে দিচ্ছি, দেখো এইটুকুকে আমি এর মধ্যে রাখছি, x টু দি পাওয়ার 5/20 মাইনাস x³/6 এইটুকুকে রাখলাম, তার মানে আমি কাকে বের করে দিলাম 7/60 কে বের করে দিলাম, তার মানে a ইনটু 7/60 রাখলাম, তার মানে প্লাস 60 ইনটু রুট 3 মাইনাস 1/7 ইনটু 7/60। কেন বাইরে বের করলাম, দেখো এই যে এই কারণে বাইরে বের করলাম, কেটে গেল। আর দেখো এখান থেকে কি রয়েছে প্লাস রুট 3x মাইনাস রুট 3 প্লাস 1, দেখো লাভ বুঝতে পারছো, এই দেখো প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে গেল, মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে অঙ্কটা অ্যাকচুয়ালি px দাঁড়ালো কত দেখো, px ইকুয়াল টু 60 ইনটু রুট 3 মাইনাস 1/7 x টু দি পাওয়ার 5/20 মাইনাস x³/6 প্লাস, দেখো শুধু এটা পড়ে আছে, দেখতে পাচ্ছো, বুঝতে পেরেছো আমার কথাটা? এই দেখো এগুলো তো কেটে গেছে, এই দেখো রুট 3 প্লাস রুট 3 মাইনাস 1, এই দেখো মাইনাস রুট 3 প্লাস 1 কেটে গেল, তার মানে আমি px পেয়ে গেলাম। এইবার এই ব্যক্তির px এর ইন্টিগ্রেশন চাপাবো 0 টু 1, ঠিক আছে, px dx। চলো এর ইন্টিগ্রেশনটা আমরা করে দিই, এর ইন্টিগ্রেশন দেখো এমন কিছু হাইফাই ব্যাপার না, এটা যা আছে রেখে দাও, রুট 3 মাইনাস 1/7, বলো এটা ইন্টিগ্রেশন কত হয়, বলো বলো x টু দি পাওয়ার 6/120, 120, হ্যাঁ 6 2 12 120, আর মাইনাস এটা কত হচ্ছে x টু দি পাওয়ার 4/24 প্লাস এটা রুট 3 x²/2 হয়ে গেল। আর কি আছে দেখো 0 টু 1 আছে না, বাস 0 টু 1 আছে, তাহলে 0 টু 1, দেখো আমি এটাকে না 0 টু 1, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জিরোটা কিন্তু কোনটাই কাজে লাগবে দেখে নি একবার, এটা 0 0 এটা 0 0, ওটাও সবই 0 হয়ে যাবে, তাহলে 1 বসালেই হয়ে যাবে, স্পষ্ট কথা। চলো 1 বসিয়ে দিই, তাহলে 60 ইনটু রুট 3 মাইনাস 1/7, 1 বসালে এটা 1/120 মাইনাস এটা 1/24 প্লাস রুট 3/2, তাই তো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে 60 রুট 3 মাইনাস 1/7 ইনটু 120 এলসিএম 1 মাইনাস মাইনাস 5, তাহলে কত হচ্ছে 1 মাইনাস মাইনাস 1 মাইনাস 5, তাই তো, প্লাস রুট 3/2, তাহলে এবার কত দাঁড়াচ্ছে মাইনাস গুণ করে দাও, এই যে 60 দিয়ে এটা গুণ হয়ে যাচ্ছে, -4 তো উপরে উপরে কাটা গেল, মাইনাস ঠিক করলাম তো, আচ্ছা তখন ঠিকই করেছি, ভুল হলে কিছু বলার নেই, জানি না, যাই হোক এবার কত দাঁড়াচ্ছে, হ্যাঁ ঠিক আছে যা আছে আছে, চলো দেখা যাক, রুটটা আনসার লেখা, আনসারটা মিলিয়ে নিচ্ছি পরে। 7 এটা কত দাঁড়াচ্ছে -4, এটা 2 দিয়ে কেটে দাও, -2 দাঁড়াচ্ছে, তাহলে -2 প্লাস রুট 3/2, তাই তো, তাহলে এটা যদি গুণ করি তাহলে -2 রুট 3/7, তাই তো, আর ওটা দুটো গুণ করলে প্লাস 2/7 প্লাস রুট 3/2, ঠিক করেছি না? এবার এই দুটোর এলসিএম হচ্ছে, এই দুটোর এলসিএম কত হচ্ছে 14, তাহলে 14 হলে 2 করলে এটা -4 রুট 3, আর এটা কত হচ্ছে 7, মানে প্লাস 7 রুট 3 প্লাস 2/7, তাহলে কত দাঁড়াচ্ছে 3 রুট 3/40 প্লাস 2/7, 3 রুট 3/40, ঠিক আছে आंसर এটাই, ওকে 2/7। এই 5 নম্বর অঙ্কটা করার জন্য একটা প্রপার্টি লাগবে,
যেটাকে ওই যে ভাঙতাম, ভেঙে নিতাম যেটা, তার আগে আমি একটা ছোট প্রপার্টি দেখো, এই প্রপার্টিগুলো আশা করি না বললেও তোমাদের চলবে। a to b fx dx এটা ইকুয়াল টু a to b ft dt, এগুলো তো না বললেও চলবে। এই যে ভ্যারিয়েবলের জন্য কিছু যায় আসে না, ভ্যারিয়েবল যাই হোক। তারপর ধরো a to b fx dx এটা ইজ ইকুয়াল টু মাইনাস b to a fx dx, এগুলো তো তোমরা জানো। এবার এই 5 নম্বর অঙ্কটা দেখো ভাঙতে হয় তো, দেখো এই করার জন্য এই ফর্মুলাটা আশা করি তোমাদের মনে আছে, fx dx এটা ইজ ইকুয়াল টু a to c fx dx প্লাস c to b fx dx, এটা আশা করি তোমাদের মনে আছে। এবার জানো এই যে জিনিসটা, এই যে ফর্মুলাটা, এটা কখন প্রয়োজন হয় জানেন? এটা কেন আমি একটু সিতে ভাঙবো, ধরো সি পয়েন্টে যদি ফাংশনটা ধরো নন ডিফারেন্সিয়েবল, সি পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, তো তখনই তো আমাকে ভেঙে করতে হবে। ইন্টিগ্রেশন করতে গেলে তো ওই যে দেখো ডেফিনিট ইন্টিগ্রেশনের ডেফিনিশনে বলা ছিল a থেকে b এর মধ্যে সেটা ডিফাইন হতে হবে, সেটাকে তোমার কন্টিনিউয়াস হতে হবে। তার মানে কি, যেখানে ধরো ধরো সি পয়েন্টে গ্রাফটা ডিসকন্টিনিউয়াস, তার মানে কিন্তু তখন এটা ইউজ করা হয়। হ্যাঁ, মডে ইউজ করা হয়, বক্সে ইউজ করা হয়, অনেক কিছুতে ইউজ করা হয়। তুমি দেখবা আমি কিছু অঙ্ক দেবো, এরকম অঙ্ক করে বলবো ভুল খুঁজে বার করো, অ্যাডভান্স এই অঙ্ক এসছে, অঙ্কটা করে দেওয়া, করে দিয়ে বলছে হোয়াট ইজ দ্য রিজন, মানে ফাইন্ড দ্য রিজন অফ ভুলের যে কারণটা সেটা বের করো। এটা হচ্ছে অঙ্ক, অঙ্ক করে দেওয়া, বলছে ভুলের কারণ তুমি বুঝতেই পারবে না, ওইটাই বুঝতে হবে এই যে এই জায়গাগুলো। এবার তোমাদের একটা কথা বলি, 11 12 একটা কথা দেখবা প্রচলিত ছিল, এই সিটা a থেকে b এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এখানে এসে শুনে রাখো ভালো করে কথাটা, সিটা a থেকে b এর ইন্টারভ্যালের বাইরেও হলেও কোনো সমস্যা নেই। সিটা a থেকে b এর যদি বাইরেও হয়, a থেকে b ইন্টারভ্যালের বাইরেও হয়, তাতেও আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবার এই ফর্মুলা দিয়ে আমি ওই 5 নম্বর অঙ্কটা দেখবো কাজে লাগবে। 5 নম্বর অঙ্ক ইন্টিগ্রেশন sin ইনভার্স sin x dx কত আছে গো? রেঞ্জটা কত আছে? লিমিটটা -π/2 থেকে 2π। এবার বোঝো, দেখো ইন্টিগ্রেশনটা আমরা চেষ্টা করব গ্রাফিক্যালি সলভ করার। দেখো আচ্ছা, এইটাই এখান থেকে শুরু করছি আমরা। দেখো আমি ধরে নিচ্ছি লেট sin ইনভার্স sin x ইকুয়াল টু y, এটা আমরা ধরে নিতে পারি তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি sin y ইকুয়াল টু sin x, বলতে পারি sin y ইকুয়াল টু sin x। আচ্ছা তাহলে এখান থেকে y ইকুয়াল টু কত লিখতে পারি বলো তো? x বলো না, বলো না, ওটা তো নরমাল হয়ে যাবে। sin ইনভার্স sin রেঞ্জ -π/2 থেকে +π/2 এর মধ্যে y x ই হবে, কারণ আমরা জানি sin ইনভার্স এর রেঞ্জ -π/2 থেকে +π/2 হয়। কিন্তু জেনারেলটা জানতে চাইছিলাম, জেনারেলটা কি হয়? n π প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু x, মনে পড়েছে? ঠিক আছে, জেনারেল sin ইনভার্স এই জেনারেল সলিউশন x ইকুয়াল টু -1 বসাও। তাহলে বলো তো y ইকুয়াল টু কত আসলো? -1 বসে এটা -π হবে, আর এটা -1 টু দি পাওয়ার n, n এর ভ্যালু সরি n এর ভ্যালু -1 বসালাম, তাহলে এটা -π আসলো, আর -1 টু দি পাওয়ার -1 মানে -1 ই তো থাকবে, কি বুঝতে পারছো? তাহলে এটা কত দাঁড়াচ্ছে? -x। কখন? আচ্ছা তোমরা নেগেটিভ না বুঝে এক কাজ করো, আমরা পজিটিভ থেকে শুরু করি, তাহলে তাড়াতাড়ি হবে বুঝতে সুবিধা। পজিটিভ গুলো বসিয়ে দিলে তাহলে দেখবা নেগেটিভ গুলো বুঝতে সুবিধা হবে। চলো n ইকুয়াল টু তুমি 1 বসাও, n এর ভ্যালু আমরা কত বসাচ্ছি? 1 বসাচ্ছি। আচ্ছা এক কাজ করো, n এর ভ্যালু প্রথমে 0 বসাও, 0 তো বসাতে পারি আমরা, বলো কত হচ্ছে? তাহলে y ইকুয়াল টু দেখো x হচ্ছে, হলো প্রথম কথা। এবার n ইকুয়াল টু তুমি 1 বসাও, বলো কত হচ্ছে? y ইকুয়াল টু y ইকুয়াল টু দেখো π - x হচ্ছে, হলো π - x। এবার n ইকুয়াল টু 2 বসাতে পারো তুমি, তাহলে দেখো কত হচ্ছে? y ইকুয়াল টু কত হচ্ছে? এটা 2π প্লাস x, -1 টু দি পাওয়ার স্কয়ার আছে প্লাস x। এবার -1 বসাও, n ইজ ইকুয়াল টু আমরা তো -1 ও বসাতে পারি, সমস্যা নেই আমাদের কোনো। এবার কেন বসাচ্ছি দেখো, বোঝাচ্ছি তোমাকে, আমি বোঝাচ্ছি আস্তে আস্তে। -1 বসালে কত হয় বলো? এটা -π, y ইজ ইকুয়াল টু -π - x। এবার বোঝো এই জিনিসগুলো কখন হয় সেটা আগে বোঝাই। দেখো ভালো করে বোঝো, এইটা থেকে দেখো, দেখো তোমার তো অঙ্কটা কি আছে? sin ইনভার্স আছে তো, sin ইনভার্স দিয়েছিল তো, তাহলে sin ইনভার্স অ্যাকচুয়ালি রেঞ্জ কত হয়? -π/2 থেকে +π/2 না? তার মানে y = 0 বসালে y = x হলো। তুমি দেখো এটা sin ইনভার্স আর sin কেটে x হবে, তার মানে x বিলংস টু কত হবে আমার? -π/2 থেকে +π/2 এর মধ্যে, এর মধ্যেই তো একমাত্র এটা সম্ভব, ঠিক আছে? এবার তাহলে বলো তো এটা কখন সম্ভব, কি করে বুঝবো?
দেখো এইটা বোঝো, অঙ্কটা সাইন ইনভার্স দিয়ে আছে তো, তার মানে এটার ক্ষেত্রে -π/2 থেকে π/2 এর মধ্যেই থাকবে, কিন্তু কার ভ্যালু এসছে কত, পাই মাইনাস x এসছে না, তো সেখান থেকে ক্যালকুলেশন করে x এর ভ্যালু বের করা যাবে, বুঝতে পারছো? তাহলে বলো তো এখান থেকে ক্যালকুলেশন করে x এর ভ্যালু কত হবে, পাই মাইনাস করতে হবে দুদিকে, তাহলে -π/2 লেসার ইকুয়াল টু, এটা ইকুয়াল টু, হ্যাঁ, লেসার ইকুয়াল টু -x লেসার ইকুয়াল টু π/2 - π, বুঝতে পারছো? পাই মাইনাস করছি তাহলেই তো এটা কেটে যাবে, তাহলে বলো এটা ক্যালকুলেশন করলে কত হয়, বলো। -3π/2 লেসার ইকুয়াল টু -x লেসার ইকুয়াল টু -π/2। এবার এক কাজ করো, মাইনাস দিয়ে গুণ করে দাও সবাইকে, তাহলে 3π/2 গ্রেটার দ্যান ইকুয়াল টু x গ্রেটার দ্যান ইকুয়াল টু π/2, তাহলে x এর ভ্যালু π/2 থেকে 3π/2। মানে এই কন্ডিশনটা কখন আসবে, যখন কিনা এটা লেখার দরকার নেই, x বিলংস টু কত, π/2 থেকে 3π/2। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? এবার যদি এইটুকু বুঝে থাকো তাহলে আমাকে কি উত্তর দিতে পারবা, এইটা কখন হবে, এটা কখন হবে, কি উত্তর দিতে পারবা? তার মানে -π/2 থেকে +π/2 এর মধ্যে তো থাকবে, কিন্তু এখানে কে এসছে, 2π + x, বুঝতে পেরেছো? 2π + x, এবার 2π বিয়োগ করে দাও দুপাশে, তার মানে দেখো 2π -π/2 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু π/2 -2π, বলো কত হচ্ছে বিয়োগ করলে, -5π/2 এটা -5π/2 5π/2 -3π/2 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু -3π/2, তার মানে এটা আসলো, তার মানে x বিলংস টু কত আসলো, বলো x বিলংস টু কত আসলো, -5π/2 থেকে -3π/2 এর মধ্যে। এবার বলো এটার ক্ষেত্রে কত আসলো, এটার ক্ষেত্রে কত আসবে, বলো। একই হবে জিনিসটা, কিন্তু শুধু -π -x হবে, তাই তো? তাহলে এবার বলো কত দাঁড়াচ্ছে, এটা মাইনাস কমান্ডে বলতে এটা গুণ করে দিয়ে করলে বেটার হতো না? হ্যাঁ হ্যাঁ, এখানে থেকে ক্যালকুলেশন সুবিধা সে জানছি, ক্যালকুলেশন তোমার ইচ্ছা, তুমি কিভাবে করবা, আমি বেসিক করছি, প্রত্যেকটা পাশে প্লাস পাই করে দিলে তো হয়ে যাবে, লেসার ইকুয়াল টু -x লেসার ইকুয়াল টু π/2 প্লাস পাই, বলো কত হচ্ছে, এটা π/2 লেসার ইকুয়াল টু -x লেসার ইকুয়াল টু 3π/2, তাহলে এটা কত হচ্ছে, মাইনাস তে গুণ করে দেবো তো, তাহলে গুণ করে দিলে লেসার ইকুয়াল টু -π/2 গ্রেটার অর ইকুয়াল টু x গ্রেটার ইকুয়াল টু 3π/2, তাহলে x এর ভ্যালু কত থেকে কতর মধ্যে দাঁড়াচ্ছে, -π/2 থেকে 3π/2 এর মধ্যে, ঠিক করলাম তো? তাহলে x বিলংস টু কত দাঁড়াচ্ছে, মাইনাস কি বলো, ও এটা তো -3π/2 হবে, তাহলে -π/2 থেকে -3π/2 বা -3π/2 থেকে অ্যাকচুয়ালি লিখলে ভালো হয়, -3π/2 থেকে -π/2 এর মধ্যে। এবার দেখো গ্রাফ আঁকার চেষ্টা করছি, দেখো ভালো করে বুঝবা, দেখো দেখো এতগুলো সবকটা কিন্তু আমার প্রয়োজন ছিল না অ্যাকচুয়ালি, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে কিভাবে x বিলংসটা বের করতে হয় সেটা বোঝানোর জন্য শেখালাম, আর কিছু না। দেখো গ্রাফটা কি করে ড্র করছি আমরা, দেখো এটা আমার x = 0 পয়েন্ট হলো, এবার দেখো এটা -π/2 এটা +π/2, তারপরে যা যা আছে, এবার দেখো -π/2 থেকে +π/2 এর মধ্যে গ্রাফটা কেমন, y = x না, তো y = x গ্রাফটা কেমন হয়, মূল বিন্দু আমি চাই না, মূল বিন্দুতে পাস করে না। এবার ভালো করে বোঝো, দেখো ফাংশনটা কি আছে, সাইনের ফাংশন আছে, তার মানে উপরে হাইয়েস্ট কত অবধি যেতে পারে, -1 π/2 পর্যন্ত যেতে পারে, ইনভার্স তো, আর নিচে হাইয়েস্ট -π/2 যেতে পারে, তার বেশি তো যেতে পারবে না। তার মানে গ্রাফটা যদি আমি বলি এখান থেকে এই, এখান থেকে এই, দেখো বুঝতে পারলে কিনা, এই দেখো এই অবধি আসবে আর এখান থেকে এই অবধি যাবে, এই দেখো বুঝতে পারলে কিনা, এই দেখো এখানে π/2 অবধি গেছে, এখানে -π/2 অবধি গেছে, কারণ -1 থেকে +1 তো, আর এদিকে দেখো -π/2 থেকে +π/2 এর মধ্যে x এর ভ্যালু এটা, বুঝতে পারছো হিসাবটা? এবার দেখো তোমাকে ইন্টিগ্রেশন রেঞ্জ কত দেওয়া আছে, তোমার ইন্টিগ্রেশন রেঞ্জটা কত আছে, 2π অবধি আছে, তাহলে এখানে তো তুমি π/2 পেলা, তারপরেরটা কত হচ্ছে, এখানে পাই হবে, তাই তো, হিসাব তো তাই বলে, এখানে পাই হবে, তারপরটা কত হবে, 3π/2 হবে, এটা হবে 3π/2, তারপরটা হবে 2π। এইবার দেখো, আমি কি ওখানে পেয়েছি, এই দেখো π/2 থেকে 3π/2, তাহলে π/2 থেকে 3π/2 মানে গ্রাফটা তখন কি আছে, y = π - x। এবার বোঝো π - x গ্রাফটা কেমন হবে আমাকে বলতে পারবে, একটু উপরে গিয়ে গ্রাফটা কেমন হবে, এরকমই হবে না এর দিকে দাগ হবে, তারপর বোঝাই তোমরা ভুলে গেছো। দেখো y = এটা -x + π তো হিসাবে, তাহলে y = mx + c, বুঝতে পারছো?
y ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাট m টা ছিল স্লোপ, এখানে স্লোপ মানে -1, তার মানে 135 ডিগ্রি। তার মানে গ্রাফটা কেমন হবে এই দেখো, বোঝাতে পারছি আমি জিনিসটা? 135 তো প্লাস 5 আছে, ওটা তো কনস্ট্যান্ট, ওটার সাথে mx প্লাস c তো c মানে তো y অক্ষের ছেদিতাংশ, ইন্টারসেপ্ট অফ y ছিল ওটা কোন, হ্যাঁ তুমি বাড়িয়ে দাও, এটাকে বাড়িয়ে দাও, তাহলে y অক্ষকে ছেদ করবে, ওইটাই পাই হবে। মানে এটা বাড়িয়ে দিলে এখানে যেটা ইন্টারসেক্ট করবে সেটুকু পাই হবে, একদম গ্যারান্টি গ্যারান্টি। হিসাব বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটাও কিন্তু এই অবধি আসবে আর এটা এই পয়েন্টে আসবে। হ্যাঁ ছবিটা একটু ইয়ে হচ্ছে কিন্তু এরকম। আচ্ছা এবার দেখো তোমাকে এবার খুঁজে বার করতে হবে 3π/2 থেকে তারপরে খুঁজে বার করতে হবে 3π/2 থেকে তারপরে। এবার একটা জিনিস বোঝো, দেখো একটা সেক্টর উপরে যাচ্ছে একটা নিচে যাচ্ছে, তাহলে 3π/2 থেকে যখন তারপরে সেক্টর আসবে দেখো উপরেই যাবে। দেখো না তুমি একটা সেক্টর নিচে আসছে, এ দেখো -π/2 থেকে +π/2 এর মধ্যে এই দেখো, π/2 থেকে 3π/2 এর মধ্যে এরকম, তাহলে 3π/2 থেকে 5π/2 এর মধ্যে কেমন হবে গ্রাফটা? উপরের দিকে উঠবে, তাই তো? তারপর আবার বার করতে হবে। আচ্ছা এটা আমরা x = 2 বসিয়েছিলাম, 2π কত বসিয়েছিলাম এটা বলো তো? এখানে 2 বসালে এটা 2π প্লাস 2π প্লাস x ছিল, তাহলে -π/2 lesser equal to 2π। আচ্ছা এখানে -2 বসাও তো, দেখো তো কত হচ্ছে, এখানে একবার -2 বসাও তো, x n equal to -2 বসাও তো কত হয় দেখো তো, y equal to -2π প্লাস x দাঁড়াচ্ছে না, -2π প্লাস x দাঁড়াচ্ছে তো। এবার দেখো তো তাহলে এটা কিসের জন্য হচ্ছে দেখো, তাহলে -π/2 lesser equal to -2π plus x lesser equal to π/2, ঠিক তো? তাহলে 2π দিয়ে যোগ করে দেবো তো, তাহলে চলো যোগ করে দাও, তাহলে 2π -π/2 lesser equal to x lesser equal to π/2 plus 2π কত হচ্ছে গো? এই দেখো 3π/2 lesser equal to x lesser equal to 5, এই দেখো পেয়ে গেলাম। দেখো এটা মানেই তো x belongs to 3π/2 থেকে 5π/2। অ্যাকচুয়ালি আমার সবকটা কাজে লাগছে না, দেখো কোনটা কোনটা লাগলো, শুধু এটা কাজে লাগলো, এটা কাজে লাগলো, আর এখন এটা কাজে লাগলো, ওইগুলো কোনো কাজে লাগলো না। অ্যাকচুয়ালি না লাগলে আমার কিছু করার নেই, লাগলো না লাগলো না। তো যাই হোক এবার দেখো এর গ্রাফটা কেমন হবে? mx প্লাস c আছে, এবার ভালো করে বোঝো, দেখো -2π আছে, তার মানে গ্রাফটা নিচের দিকে আসবে, ইন্টারসেক্ট করবে -c তো, এটা তো পজিটিভ, এটা তো দেখো এটা এ দেখো এটা বোঝো y ইকুয়াল টু x - 2x এরকম আছে তো, বোঝো ভালো করে। এ দেখো এটা তো 1 আছে, মানে স্লোপটা পজিটিভ 45 ডিগ্রি স্লোপ, কিন্তু এই যে -2π আছে তো, -2π আছে না, তা 2π মানে কি নিচের দিকে তো, ইন্টারসেকশন তো 2π, তাহলে দেখো এখান থেকে উঠবে। এবার বুঝতে পারছো হিসাবটা? এই দেখো এটা যখন তুমি টেনে দেবা এটা দেখো -π থেকে ইন্টারসেক্ট করবে, এই যে তুমি এটা টানো, টানলে দেখো এই যে y অ্যাক্সিসে -2π দূরে গিয়ে এটা ঠেকবে, ওই দেখো ওই জন্য -2π আসছে। বুঝতে পারছো? দেখো আর আমার উপরে দাগ টানার দরকার নেই, কেন দরকার নেই বলো তো? হয়ে গেছে তো, আমার তো এইটুকু জানতে চেয়েছে, -π/2 থেকে 2π জানতে চেয়েছে, আমার তো দরকার নেই। হ্যাঁ তুমি চাইলে এখন দাগ টানতে পারো, এরকম ভাবে চলতে থাকবে চুপচাপ। তাহলে এইগুলো এতক্ষণ আমাদের গ্রাফটা, এবার আমরা ইন্টিগ্রেশন করব। সেটা বার করি, ইন্টিগ্রেশনটা দেখো কি বলেছে, মাইনাস কত আছে বলো তো একটু, -π/2 থেকে 2π না, sin ইনভার্স sin x dx। এবার একটা কথা বুঝো, দেখো বিষয়টা হচ্ছে, দেখো এই যে ছবি এঁকে ফেলেছি আমরা, এরিয়া মানেই তো ছবি এঁকে ফেললে তো সব গল্প শেষ হয়ে গেল। দেখো এই চ্যাপ্টারে কিন্তু আমি তোমাদের অনেকটা ওই এরিয়া যে চ্যাপ্টার সেটা তো এটাই তো এরিয়া চ্যাপ্টার, তোমার ছবি এঁকেই তো ওটা এরিয়া বার করতে, তো সেটাই তো শেখাচ্ছি, মানে দুটো কাজই কিন্তু একবারে হয়ে যাচ্ছে। তার মানে কি এইটুকুর এরিয়া বার করব, এইটুকুর এরিয়া বার করব, এইটুকুর এরিয়া বার করব, ঠিক না কথাটা? ঠিক তো কথাটা? এবার বুঝো, আমি তোমাদের একটু আগে একটা কনসেপ্ট দিয়েছিলাম, উপরের দিকের গুলো যে থাকে সেগুলো প্লাস ধরা হয়, নিচের দিকে যেগুলো থাকে মাইনাস ধরা হয়। তার মানে আমি এটাকে আগে ভাঙবো। দেখো -π/2 থেকে দেখো ত্রিভুজটা কি করে ভাঙছে, -π/2 থেকে দেখো এটা 0, তাহলে -π/2 থেকে 0, -π/2 থেকে 0 হলো। তাহলে কি লিখবো, sin ইনভার্স sin x dx লিখলাম, প্লাস, আমি এখন প্লাসই দিচ্ছি, পরে প্লাস মাইনাসের ক্যালকুলেশন আনছি। আচ্ছা এখানে 0 থেকে কত পাই না, 0 থেকে বলো পাই, হ্যাঁ 0 থেকে পাই, ঠিক আছে? তাহলে কত লিখবো এটা বলো, sin ইনভার্স sin x dx প্লাস
এবার ভালো করে বোঝো, পাই থেকে 2 পাই, অ্যানসারে কি রেডিয়ানে আসবে? হ্যাঁ পাই দিয়ে আসবে, 5/16 হ্যাঁ হ্যাঁ পাই থেকে 2 পাই দেখছি আমি, সাইন ইনভার্স সাইন এক্স। দেখো আনসার তো আমার মনে নেই, করে দেখতে হবে আনসারটা, হ্যাঁ বইতে দেওয়া আছে, মিলিয়ে বলে দেবো লাস্টে। তো দেখি আগে, দেখো এবার ভালো করে বোঝো, দেখো মাইনাস পাই বাই 2 থেকে 0, এই ত্রিভুজটা দেখো নিচের দিকে আছে, তার মানে এটা মাইনাসে হবে। এবার বোঝো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু বেস ইনটু হাইট, তাহলে হাফ ইনটু বেস মানে দেখো বেস মানে পাই বাই 2, বেস মানে কত পাই বাই 2 ইনটু হাইট মানে কত বলো, দেখো হাইট মানে সেই পাই বাই 2, দেখো হাইট নিচে হোক আর উপরে হোক কিছু যায় আসে না, নিচের হাইট মানে ডেপথ অ্যাকচুয়ালি, বাদ দাও, তাহলে পাই বাই 2 এইটুকু কি বোঝাতে পারলাম, হাফ ইনটু বেস ইনটু হাইট প্লাস। আচ্ছা এর পরেরটা দেখো প্লাসই থাকবে, প্লাসই থাকবে, কারণ 0 থেকে পাই উপরের দিকে ত্রিভুজ আছে, ত্রিভুজ উপরে হলে প্লাসই হয়। তাহলে চলো হাফ ইনটু বেস কত পাই, এই দেখো এটা বেস কিন্তু পাই, আর হাইট পাই বাই 2, তাহলে হাফ ইনটু পাই ইনটু পাই বাই 2, পাই ইনটু পাই বাই 2। আচ্ছা এর পরেরটা দেখো আবার মাইনাসে যাবে, কেন মাইনাসে যাবে? নিচের দিকে। ইয়েস, তাহলে তাহলে ক্ষেত্রে কি তাই হয়? একদম এক্স অ্যাক্সিসের উপরে পজিটিভ, এক্স অ্যাক্সিসের নিচে নেগেটিভই হয়। তাহলে হাফ ইনটু এটা কত পাই, পাই ইনটু পাই বাই 2। আচ্ছা একটা কথা বলি আগে একটু, দেখো এটা কি দাঁড়াচ্ছে, এটা তো তোমাদের পুরোটাই কেটে গেল, তো পুরোটাই কেটে গেল, তাহলে থাকলো কত মাইনাস পাই স্কয়ার বাই 8, বাস উত্তর শেষ।